আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাসে 1963 মানে স্বামীজির 100 বছর বার্থ সেন্টেনারি যখন সেলিব্রেশন শুরু হয়, একরকমের একটা মুভমেন্ট তৈরি হয়, যেটা পরবর্তীকালে একটা সংগঠনের রূপ নেয়। আমরা সবাই জানি বিবেকানন্দ কেন্দ্র, দ্য সাউথার্ন মোস্ট টিপ বিবেকানন্দ রক মেমোরিয়াল, অনেকে শুনেছি। একটা ইতিহাসও আছে স্বামীজির পাশ্চাত্যে যাওয়ার আগে 3 দিন ওখানে বসে মেডিটেশন করেছিল, তারপরে ওখানে একটা মন্দির গড়ে ওঠে। এটা নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব, কিভাবে এই সংগঠনটা তৈরি হয়। প্রথমে মন্দির তৈরি হয়, মন্দিরের পর একটা সংগঠন তৈরি হয়, যেখান থেকে স্বামীজির বিচার প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা আমাদের ভারতীয় সমাজের প্রত্যেকটা গ্রামে গঞ্জে গিয়ে লোকের কাছে পৌঁছানোর একটা প্রয়াস। আজকে আমাদের সাথে মানস ভট্টাচার্য দাদা আছেন। উনি বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী গুজরাট প্রান্তের দায়িত্বে আছেন। আজকে দাদা থেকেই আমরা জানবো কিভাবে সংগঠনটা শুরু হয়, একটা বিচার থেকে কিভাবে একটা সংগঠন পুরোপুরি তৈরি হয়, তারপরে অনেকগুলো অ্যাক্টিভিটিস। আজকে বলতে গেলে 45 বছর, আমরা 45 বছরের বেশি হয়ে গেছে সংগঠন চলছে, আর খুব পাওয়ারফুলি একটা খুব সিগনিফিকেন্ট রূপে চলছে। তো মানুষদা, আপনি বলুন কিভাবে সংগঠন, একটা বিচার থেকে সংগঠনটা তৈরি হয় বিবেকানন্দ কেন্দ্র। আপনি ঠিকই বলেছেন, মানে 1963 স্বামী বিবেকানন্দের বার্থ সেন্টিনারি সেলিব্রেশন যখন শুরু হয়, সেটাকে আপনি যদি স্বাধীনতার পরের ভারতকে দেখতে চান, তাহলে আমার মনে হয় এটা একটা খুবই উল্লেখনীয় একটা মোমেন্টাস টার্ন অ্যারাউন্ডের সময় ভারতের। মানে চায়নার সাথে যুদ্ধ একটা অভিজ্ঞতা ভারতের প্রথম, তারপর বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তুরা আসছে তাদের একটা বিষয় রয়েছে। আর আপনি মনে রাখবেন যে ওই পিরিয়ডটাতেই আমাদের ফুড ক্রাইসিস হয়েছিল, হ্যাঁ, যার থেকে গ্রিন রিভলিউশন শুরু হয়। তো ভারতের, স্বাধীন ভারতের এই পিরিয়ডটা, এই দশকটা খুবই চ্যালেঞ্জিং। ওই সময়ে ভারতের দরকার ছিল যে স্বামীজির মন্ত্রে সারা ভারত দীক্ষিত হোক, ভারত যেন নিজের সত্যটা খুঁজে পায়, নিজের ভেতরে যেন আত্মবিশ্বাস খুঁজে পায়। সেটা দিয়ে শুরু হয়েছিল সমস্ত কাজ। আর তাতে হলো গিয়ে স্বামী বিবেকানন্দের সেন্টিনারি সেলিব্রেশন 1963। তো সেখান থেকে কাজ শুরু হয়ে 1970-তে এসে রক মেমোরিয়ালটা তৈরি হলো, যেটাকে বিবেকানন্দ রক মেমোরিয়াল। বিবেকানন্দ রক মেমোরিয়াল এই জন্যই, যেটা আপনি বলেছেন, যে স্বামীজি ওই পাথর প্রস্তর খণ্ডে, দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ ভারত মাতা, যেটা স্বামীজির শব্দ, ওই পাথরের উপর বসে উনি ধ্যান করেছেন। আর ওই ধ্যান করে জীবনের লক্ষ্যটা পেয়ে উনি বিদেশে গেলেন। তারপর কি হয়েছে আমরা সব জানি। তো এই রক মেমোরিয়ালটা রেডি হয়ে গেল, সমস্ত ভারতের কন্ট্রিবিউশন, পিওরলি মানে ন্যাশনাল মনুমেন্ট আগে যদি বলা যায়, তাহলে এই রক মেমোরিয়ালটাকে বলা যাবে যে ইয়েস, ইট ইজ ইনডিড ন্যাশনাল মনুমেন্ট। সেটা কিভাবে ন্যাশনাল মনুমেন্ট, হয়তো আমরা আগে চর্চায় দেখতে পাবো। এখন কথা হচ্ছে আরেকটা মন্দির, কারণ মেমোরিয়ালটা দেখতে তো মন্দিরের মতো। মেমোরিয়াল কি, স্মারকটা কি, মন্দিরটা কি, এটা যারা আগম শাস্ত্র জানেন, টেকনিক্যাল ব্যাপারে যারা জানেন, তারা বুঝতে পারবে। কিন্তু সাধারণ অনলুকার্সদের জন্য, সাধারণ ভক্ত প্রাণ ভারতীয় সমাজ, মানব সমাজের দিক থেকে দেখতে গেলে তাদের জন্য ওটাও একটা মন্দির। কিন্তু স্বামীজি কি চেয়েছিলেন যে সারা ভারতে মন্দির হোক? স্বামীজি কি চেয়েছিলেন? স্বামীজি চেয়েছিলেন যে যাদের মন, স্বামীজি বলেছিলেন, আপনার আলা সিংহা পেরুমল ওনার একজন শিষ্য, ওনার পত্রতে উনি লিখেছিলেন, the 1,000 men fired with the zeal of holiness, fortified with the eternal faith in the Lord, nerves to lions, courage will go over the length and breadth of the nation, preaching the message of salvation, socializing up equality and help. তো এই যে 1,000 men and women, মানে ঈশ্বরে এত ভক্তি থাকবে যে তাদের মনে এত করুণার এত সিংহ জাগবে
যে তারা ভারতের এক কোণা থেকে অন্য কোণায় যাবে। তো যদি আরেকটা মেমোরিয়াল হয়ে যায় তাহলে কি হয়? তাতে কিছুই হয় না, একটা মন্দির বেড়ে গেল দেশে। তাই জন্য একটা জীবন্ত স্মারক দরকার। সেটাই হলো গিয়ে ভারত বিবেকানন্দ কেন্দ্র, যেটা ক্যাডার বেসড অর্গানাইজেশন আমরা জানি, সেটাই হচ্ছে কি বিবেকানন্দ কেন্দ্র, যেটা অ্যাক্রস ইন্ডিয়া ডিফারেন্ট ফিল্ড কাজ করছে। সেটা আমরা একটু স্পেসিফিক্যালি যদি জানতে চাই বিবেকানন্দ কেন্দ্রের অ্যাক্টিভিটিস কি ফাংশনস, ডাইভার্সিফাইড, যেমন আমরা জানি এডুকেশন নিয়ে কাজ হচ্ছে, রুরাল ডেভেলপমেন্ট আছে, হেলথ কেয়ার সেক্টর আছে, অনেক ভাইব্রেন্ট বৃহত্তর একটা কাজ চলছে, কর্মকাণ্ড চলছে। ওটার বিষয়ে একটু যদি আমাদেরকে আপনি বলুন। মানে বিবেকানন্দ কেন্দ্রের কাজ, প্রথম ব্যাচ অফ লাইফ ওয়ার্কার 1972 লাইফ ওয়ার্কার, যেটা রামকৃষ্ণ মিশনে আপনি সন্ন্যাসী দেখেন, সেখানে এই গেরুয়া বস্ত্রটাকেও ত্যাগ করা হয়েছে ইন এ ওয়ে। তো যারা এই ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করবে বলে বেরিয়ে এসছে, এই প্রেরণাতে, স্বামীজির প্রেরণায়, 1000 men and women fired with the zeal of holiness, তাদেরকে লাইফ ওয়ার্কার বলা হচ্ছে, বাংলায় আমরা জীবনবতী বলতে পারি। তো তাদের জীবনটা মোটামুটি মানে সেভাবে দেখতে গেলে সন্ন্যাসীর মতোই, শুধু কাপড়টা নেই, কিংবা সেই ধরনের মুন্ডন করা কিংবা জটা রাখা, এই ব্যাপারগুলো নেই, কিন্তু জীবনটা তো সমাজের জন্যই বাঁচা, আর এছাড়া আর কোনো তাদের কোনো সত্তা নেই। তো 1972 প্রথম ব্যাচ লাইফ ওয়ার্কার আসেন, যাদের প্রশিক্ষণ ট্রেনিং হয়। সেখানে সবচেয়ে প্রথম কাজ শুরু হয় অরুণাচল প্রদেশ এডুকেশন ফিল্ডে। তো আজকে যারা অরুণাচলের সাথে কোনোভাবেই পরিচিত কিংবা আসামের সাথে পরিচিত, তারা জানবেন বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় যে মেজর ফোর্স টু রেকন উইথ। আজকে সেটা খুব বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। অরুণাচলের টার্ন অ্যারাউন্ড, অরুণাচলকে ভারতের সাথে সেভাবে কালচারাল ইন্টিগ্রেশনের জন্য বিবেকানন্দ কেন্দ্রের প্রচন্ড কাজ হয়েছে। আজকে বিবেকানন্দ কেন্দ্রে মোর দেন 85 স্কুলস রয়েছে, যেটা আসাম, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, কর্ণাটকে একটাই আছে, তামিলনাড়ুতে একটাই স্কুল প্রথমেই করা হয়েছিল। তো এডুকেশন সেক্টরে একটা বড় কাজ হচ্ছে। আরেকটা বিশেষ কাজ যেটা বিবেকানন্দ কেন্দ্রে, সেটা হচ্ছে কালচারাল রিসার্চ। বিবেকানন্দ কেন্দ্র ইনস্টিটিউট অফ কালচার, সেটা গুয়াহাটিতে রয়েছে। বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, সেটা দিল্লিতে রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে কাজ করার জন্য। তো দিকে ঐক্যম এখন আমাদের উড়িষ্যাতে শুরু হয়েছে, গত কয়েক বছর আগে, মোটামুটি 5 বছর হয়েছে এখন। তো এই ধরনের ভারতের অনেক জায়গাতে এই ধরনের কালচারাল ট্রেনিং, রিসার্চ এর কাজ শুরু হয়েছে। তো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, হিউম্যান সেন্টার ফর হিউম্যান এক্সিলেন্স, এই ধরনের কাজ। হসপিটাল হেলথ কেয়ারের কাজ রয়েছে। সিএসআর ফান্ডে হসপিটালগুলো চালানো, এই হসপিটালকে বেস করে আশেপাশে যে এলাকাগুলো, এই এলাকাতে হেলথ কেয়ারটাকে পৌঁছে দেওয়া। তারপর যে রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, রুরাল ডেভেলপমেন্ট বললেই মনে হচ্ছে যে রাস্তাঘাট বানানো, ব্রিজ বানানো, সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলে সাধারণত ধরে থাকি। বাট এটা কালচারাল ডেভেলপমেন্টও হতে পারে। আপনি নিজের উপরে কনফিডেন্স আসবে, আপনার আত্মবিশ্বাস আসবে, সেটাও একটা অনেক বড় ডেভেলপমেন্টাল কজ। তো সেটার উপরে অনেক কাজ হচ্ছে। গ্রিন রামেশ্বরমে সমস্ত ক্লিনিং করে, সেখানে যে তীর্থম যেগুলোকে বলা হয়, মানে জলাশয়, ছোট ছোট জলাশয়, সেটা সেই ভাষায় তীর্থম বলা হয়, সেইগুলোকে ডেভেলপ করা হচ্ছে। সাস্টেনেবল এগ্রিকালচার কি করে হতে পারে, ইকোনমিক হাউজিং কি করে হতে পারে, এগুলো অনেক সেক্টর গুলোতে লাইফ ওয়ার্কারদের নিজেদের এক্সপার্টিজ সংগঠনের আবশ্যকতা হিসাবে সেভাবে কাজ শুরু হয়েছে। আরেকটা কাজ যেটা ইন জেনারেল করা হয়, সেটা হচ্ছে গিয়ে সমাজের মধ্যে গ্রাসরুট লেভেলের কাজ। তো সেটা হচ্ছে গিয়ে স্বামীজির কথা, যেটা ম্যান মেকিং নেশন বিল্ডিং এর কাজ, এই মনুষ্য নির্মাণের কাজ, সেটা অ্যাক্রস ইন্ডিয়া, ওভার 1000 সেন্টার্স, এই কাজগুলো সমস্ত চলছে। অনেকগুলো তো সংগঠন আছে আমরা জানি স্বামীজির নামে বা স্বামীজির আদর্শে, ঠাকুরমা স্বামীজি আদর্শে অনেকগুলো সংগঠন চলছে আমাদের দেশে, এডুকেশন বিভিন্ন সেক্টরে কাজ করছে। তেমনি যদি আমরা বলি বিবেকানন্দ কেন্দ্র কিভাবে স্পেশাল অন্য অর্গানাইজেশনদের থেকে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মানে আমি যখন
2010-এর কাছাকাছি আমি গুজরাটে ছিলাম ওই সময়। তখন একটা অ্যাটেম্পট এরকম হয়েছিল যে সেন্টিনারি সেলিব্রেশন হবে, তো স্বামী বিবেকানন্দের নামে আমরা যেগুলো অর্গানাইজেশন কাজ করে তাদের সাথে আমরা যোগাযোগ করব। আপনি জানেন তখন গুজরাটের চিফ মিনিস্টার যিনি ছিলেন ওনারও প্রথম নেম নরেন্দ্র। তো সরকার থেকে ওরকম করা হয়েছিল স্বামীজির সাথে জড়িত যতগুলো সংগঠন আছে তাদেরকে আইডেন্টিফাই করা হোক। কিন্তু এই কাজটা শুরু করার পর মাঝে রাস্তায় থামতে হয়েছে, কারণ মোর দেন 10,000 অর্গানাইজেশনস ওয়্যার ফাউন্ড যারা স্বামী বিবেকানন্দের প্রেরণায়। তো স্বামীজির নামে সংগঠন হবে সেটা খুবই স্বাভাবিক কথা, কারণ স্বামীজি তো মহাকাশ, সেই মহাকাশকে ধারণ করা কোনো এক অর্গানাইজেশনের পক্ষে সম্ভব নয়। কোনো এক ব্যক্তি সেটাকে স্বামী বিবেকানন্দ বিশ্ব মানবকে পুরোপুরি ধারণ করবে সম্ভব নয়। আমরা যেমন ছোট পাইপ হলে আকাশকে দেখতে পাই, ছোট ছোট সার্কেল 2 ইঞ্চ পাইপ হলে 2 ইঞ্চ আকাশটা আমাদের, আমরা স্বামীজিকেও সেভাবেই দেখতে পাই। তো সেই প্রেরণা দিয়ে যে সংগঠন বেড়ে উঠে গুজরাটে ভরুচ আর অঙ্কলেশ্বর দুটো শহর, তার মাঝখান দিয়ে নর্মদা নদী বইছে। তো আমরা এক জায়গায় একটা আশ্রমে গেলাম, গিয়ে ওইখানে স্বামীজির সাথে যখন কথাবার্তা হলো, আমি কিছুই জানতাম না আগে। তো আমাদের শিবির করব, শিবিরের জন্য আশ্রমগুলো খুব ভালো স্থান হয়। তো খুঁজতে খুঁজতে ওই আশ্রমে গিয়ে পৌঁছলাম। তো গিয়ে দেখলাম যে সেন্টারে একটা বড় ওমকার লাগানো। তারপর জিজ্ঞেস করলাম মহারাজকে যে মহারাজ আপনি মানে কি ব্যাকগ্রাউন্ডটা কি এটা। উনি বললেন अरे स्वामी विवेकानंद ने कहा था कि सारा भारत में ओमकार का मंदिर होना चाहिए, इसलिए मैंने किया। একজন আইআইটি পাস আউট, ও অনেকদিন কাজ করেছেন ডিআরডিও তে। হাফওয়ে হি লেফট, হি স্টাডিড স্বামীজির রাজযোগ কিতাব বইটা পড়েছেন, এতই প্রেরিত হয়েছেন যে মেডিটেশন যোগা নিয়ে কাজ করবেন আর ওমকার মন্দির বানাবেন। তো যা পয়সা ছিল ওই পয়সা নিয়ে ওই পাশে একটা জমিন এসে করে একদম বেসিক, মানে আপনি গেলে এখনো আপনি ওমকার ধ্যান করতে পারবেন। আমার তখন যেটা আমি দেখেছিলাম, আমি তো এখন 15 বছর প্রায় দেখিনি ওটা, প্রায় 15টার মতো ছোট ছোট সেল ছিল। তো সেলের নিচে দরজাটার মাঝখানে একটা বড় গ্যাপ। তো সকাল সন্ধ্যায় আপনাকে খাবার দেওয়া হয় ওটা দিয়ে, আর আপনি ওখানে বসে মেডিটেশন করবেন, ওমকার ধ্যান করবেন। কেননা স্বামীজি বলেছিলেন সারা ভারতকে রিকগনিশন অফ ওয়ান রিলিজন অ্যাক্রস দ্য লেংথ এন্ড ব্রেথ, এগেইন রিলিজন নট ইন দ্য সেন্স অফ ক্রিশ্চিয়ানিটি এন্ড ইসলাম, সেটা স্বামীজি বলেছেন। তো ওই যে ওমকার মন্দির করতে হবে, এই ওমকার মন্দির উনি করেছেন। তো যা যেমন করে যেভাবে বুঝতে পেরেছেন স্বামীজিকে সেভাবে সংগঠন বানিয়েছে। আপনার প্রশ্ন ছিল যে বিবেকানন্দ কেন্দ্র কিভাবে স্পেশাল। তো আমরা স্পেশাল হবো বলে তো শুরু করিনি অর্গানাইজেশন, সেটা ভাবে তো শুরু হয়নি। এটা আজকে মানুষ সেভাবে বোঝার চেষ্টা করছে, হাউ ডিফারেন্ট ইউ আর, আপনি কি করছেন, সেটা প্রশ্নটা মূলত হয়তো সেটাই হবে। তো স্বামী বিবেকানন্দের স্বয়ং নিজে বানানো একটা সংগঠন হচ্ছে কি রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, সেটা আমরা জানি। সেটার যেটা ক্যাডার সেটা হচ্ছে পিওর সন্ন্যাস। আপনি যদি রামকৃষ্ণ মিশনে জয়েন করেছেন বলেন, তাহলে সাধারণত মিনিংটা সেটাই হবে যে আপনি সন্ন্যাস গ্রহণ করেছেন। এই যে আমি বললাম, এই যে উনি লাহোরে বললেন, উনি আপনার গুরু ভাইদের যে লিখে পাঠালেন যে 1000 men and women fired with the zeal of holiness, এই যে ঘর ঘর থেকে ছেলেমেয়েরা বেরিয়ে আসবে, সেখানে কোনো মেনশন নেই যে সন্ন্যাস নিয়ে কাজ করবে। তো রাষ্ট্রের জন্য কাজ করতে হলে আপনার মনে যদি বৈরাগ্য থাকে, আপনার মনে এই গতানুগতিক জীবন, এই যে গৃহস্থী জীবনে যদি আপনার মন না যায়, আর আপনার কোনো উদাত্ত জীবন নিয়ে আপনি কাজ করবেন সেটা মনে হয়, তাহলে আপনাকে কেন সন্ন্যাস নিতে হবে? সবার জন্য সেই সুযোগটা থাকা দরকার, ম্যান ওমেন সবাই। এই কথাটা বলেছেন, তাই বলে বিবেকানন্দ কেন্দ্র আক্ষরিক অর্থে লিটারেলি সেটাকে নিয়ে বিবেকানন্দ কেন্দ্র। যদি স্পেশালিটি এই শব্দটাকে আমি ধরে নিই, আমি অ্যাকসেপ্ট করছি না এটা, বাট আপনার জবাবটার জন্য, তো প্রথমত ক্যাডার বেসড অর্গানাইজেশন, সেটা হচ্ছে কি সন্ন্যাস, এটা হচ্ছে লেম্যান অর্ডার। এখানে সন্ন্যাস নিতে হয় না, এনিবডি ক্যান কাম আপ, নক দ্য ডোর। মোস্ট অফ দ্য টাইম আমাদের কার্যালয়ের দরজা খোলাই থাকে, দরজা নকও করতে হবে না, ইউ ক্যান সিম্পলি ওয়াক ইন and then you become a member. There is no concept of membership even. প্রথমত এটা যে সন্ন্যাস আর নন সন্ন্যাস। দ্বিতীয়ত এখানে ছেলেমেয়েরা সবাই কাজ করছে, ভাই বোনের ভাব নিয়ে পুরুষ মহিলা সবাই কাজ করছে, কারণ স্বামীজি বলেছিলেন ম্যান and women fired with the zeal of। তো যাদের মনে ওই ঈশ্বরের নামের আগুনটা জ্বলছে তারা এই কাজ করতে বেরোবে।
তো যদি স্পেশালিটি হি বলতে হয় তাহলে এই দুটো আমরা একদম ক্লিয়ারলি দেখতে পাই যেটা অন্য থেকে একটু ডিফারেন্ট। আমরা তাও বলি কি বিবেকানন্দ কেন্দ্র ইজ এ স্পিরিচুয়ালি ওরিয়েন্টেড সার্ভিস মিশন। তো স্পিরিচুয়াল ব্যাপারটা তো আছেই, কিভাবে আমরা স্পিরিচুয়ালিটিটাকেও যেমন আমরা কর্মযোগের উপরে জোর দিচ্ছি, গ্রামে গঞ্জে সমাজে এগুলো কাজ চলছে, কর্মের মাধ্যমে অনেকগুলো কাজ, বৃহত্তর কাজ বিবেকানন্দ কেন্দ্র চলছে। স্পিরিচুয়ালিটিটা কিভাবে মেনটেন করা হয়, স্পিরিচুয়ালিটিটাকে কিভাবে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া? মানে আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ আস্কড দিস কোশ্চেন। কারণ কি, সাধারণত স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক জীবন সেটাকে একটু আমাদের গতানুগতিক জীবন থেকে দূর করে দেখা হচ্ছে। যে আপনি যদি গৃহস্থ মানুষ, আপনি একজন হাজব্যান্ড, ছেলে মেয়ে মা বাবা, হ্যাঁ, আপনি কাজ করছেন, ইউ আর নট স্পিরিচুয়াল। আমাকে বিশেষ কিছু বস্ত্র ধারণ করতে হয়, বিশেষ কিছু মানে রিচুয়াল গুলো করতে হয়, তাহলেই আমি স্পিরিচুয়াল। সেটা কি আমাদের দেশের পরম্পরা ছিল কোনো সময়? কারণ আমরা যদি আমাদের শাস্ত্রগুলো দেখি, সমস্ত ঋষি মেনশন আছে, তারা তো দেখা যায় তারা তো গৃহস্থ, তাহলে এটা কোথা থেকে আনবে? তো সেটা আমি ছেড়ে দিলাম, এখন ওই চর্চাটাতে গেলাম না যে সেটা কোথা থেকে এলো, কি এলো, সেটা ঠিক কিনা। মানুষের সেটা ধারণা, সেটা তো আমরা বুঝি না যে সেটাই ধারণা। কিন্তু স্বামীজি খুব চেয়েছেন যে এই ধারণাটা বদলাক। ওই আপনি শুনে থাকবেন না ওই যে কথাটা, ছেড়ে সম্মুখে এই কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবপ্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর কি করে বলবেন যে চারিদিকে যারা ঘুরে বেড়াচ্ছে তারাই তো তোমার ভগবান, তাদের মধ্যে ভগবান দেখা যাচ্ছে না, মূর্তিতে ভগবান দেখা যায়, কি করে হতে পারে? স্বামীজি জিজ্ঞেস করছেন। You cannot see God in the people around you, but you can see God in a piece of stone. How is that possible? তুমি মানুষের সাথে একাত্ম হতে পারলে না, তুমি এই জীবনের সাথে একাত্ম হতে পারলে না, তুমি একান্তে বসে ফোঁস করলে, literally it is written like this, you blow air through your nose and the yogis come flying. মানে এটা কি ফাজলামি হচ্ছে যে সবাই যোগী হয়ে যাবে? তো আধ্যাত্মিকতাটাকে আমরা একটা কিছু একটা বানিয়ে ফেলেছি, মানে কিছু একটা হয়ে গেছে। তুমি যখনই নিঃস্বার্থ হচ্ছ তখনই তুমি আধ্যাত্মিক। তুমি যতটা ডিগ্রিতে নিঃস্বার্থ ততটা ডিগ্রিতে তুমি আধ্যাত্মিক। যখন তুমি তোমার লজ্জা ভয় ঘৃণা, ঠাকুর বলেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছেন, যেই মুহূর্তে তুমি লজ্জা ভয় ঘৃণার ঊর্ধ্বে গেলে সেই মুহূর্তে তুমি ঈশ্বর প্রাপ্ত। লজ্জা ভয় ঘৃণাটা আসে কোথা থেকে? আমার শরীর বোধ থেকে। শরীরটা যদি না থাকে তাহলে লজ্জা ভয়, যতক্ষণ পর্যন্ত শরীর আছে ঈশ্বর নেই, আধ্যাত্মিকতা নেই, শুরু হয়নি। আধ্যাত্মিকতা পাঠশালা শুরু হয়নি এখন, ওই নিজের থেকে বেরোতে হবে। সেটা বেস্ট উপায়টা কি? হ্যাঁ, তুমি রাজযোগ করতে চাও, আজকে তো সম্ভব নয়, সেটা সে একান্ত পাওয়া যাবে না, সে শুদ্ধ আহার নেই। রাজযোগ করে তুমি সমাধিতে লীন হয়ে যাবে। সমাধিতে লীন হয়ে যাওয়া মানে কি? শরীর বোধ থেকে বেরিয়ে যাওয়া, তাই না? তুমি ভক্তিযোগ যেতে চাও, তো ভক্তিযোগের ঈশ্বর তুমি প্রভু, তুমি চন্দন মে পানি, তুমি যন্ত্রী আমি যন্ত্র, তাই তো? সেটা করতে 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 তুমি নিজেকে হারিয়ে ফেলবে। জ্ঞান যোগে তুমি মানে মনোবুদ্ধ হামকার চিত্তানি না হাম, আমি নেই, আমি এই হাত নই, আমি পা নই, আমি ইন্দ্রিয় নই, আমি চিত্ত নই, আমি মন নই, আমি আত্মা নই, মানে তর্ক চিদানন্দ রূপঃ শিবহম শিবহম। এই জপটা করতে করতে ভগবত মানে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটাকে চিরন্তন করতে 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 এক স্থিতি এরকম আসে যে শরীরের উপরে ঘৃণা হয়ে যায়, শরীর বোধ থেকে এত দূরে যাওয়া যায়। তাহলে তুমি এগেইন ইউ লুজ ইউরসেলফ। কর্মযোগ মনটাকে নির্মল করে দেয়। নিঃস্বার্থভাবে কাজ করতে করতে সমাজে যখন বেরোবেন কাজ করতে, অনেক কলুষ দেখতে পাবেন, নিজের মধ্যে অনেক কলুষ দেখা যায়। করতে 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 মনটা নির্মল হয়। ওই নির্মল মানে জ্ঞানের প্রকাশ। আর ওই জ্ঞান মানে আমাদের পড়াশোনার, হ্যাঁ, চাল কলার চাল, ঠাকুর যে বলতেন না, চাল কলার জ্ঞান নয়। ওই জ্ঞানটা হচ্ছে কি ব্রহ্ম, মানে ওই আসল আধ্যাত্মিক জ্ঞান। তো যে কোনো কাজ যদি নিঃস্বার্থভাবে করা যায়, দ্যাট লিডস টু ইয়োর স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং। তো তাই বলে স্পিরিচুয়াল কাজ আর সমাজের কাজ, স্পিরিচুয়াল কাজ আর গৃহস্থের কাজ এই ধরনের কিছু হয় না। মানে জীবনটা কম্পার্টমেন্টালাইজ হয় না, জীবন ইজ হোল। তুমি কতটা নিঃস্বার্থ হয়ে করতে পারছো, মূল কথাটা সেটা। হ্যাঁ, স্বামীজির বিচারধারা, স্বামীজি যেমন কলকাতার ছেলে,
তারপরে অনেক কিছু স্বামীজির আমরা দেখতে পারি, অনেকগুলো সংগঠন এখানে কাজ করছে। স্বামীজিকে এখানে প্রায় সবাই জানে, আমরা সবাই বাঙালিরা গর্ব ফিল করি। কিভাবে আরো বিচারধারা, আরো স্কুল বা বাচ্চাদের, ইয়ুথদের মধ্যে কিভাবে বিচারধারাটা আরো প্রসারিত হতে পারে? বিবেকানন্দ কেন্দ্রের মাধ্যমেও কাজ হচ্ছে, আরো বেশি কিভাবে হতে পারে, কি কি বলবেন এটা নিয়ে? না, যেভাবে হতে পারে সেটা আমরা করছি অলরেডি। তো যেটা আমরা করছি সেটা হচ্ছে কি, যে স্বামীজি, আমি যেটা বললাম, স্বামীজি তো মহাকাশ, অনেক ডাইমেনশন রয়েছে। তো কোনো সংগঠন স্বামীজির একটা ডাইমেনশন নিয়ে চলতে পারে, যেটা আমরা বিবেকানন্দ কেন্দ্রতে স্বামীজির কর্মযোগেই কনিষ্ঠা, আমাদের কেন্দ্র প্রার্থনাতে জয় জয় পরমাত্মন সংস্মরামোবয়ম ত্বম নিজে পরম হিতার্থম কর্মযোগেই কনিষ্ঠা। নিজের পরম হিতের জন্য আমরা কর্মযোগে আমাদের নিষ্ঠা, কর্মযোগেই একনিষ্ঠা। অন্যান্য জিনিসে গিয়ে লাভ নেই, আমাদের কাজ হচ্ছে কর্মযোগ, নিঃস্বার্থ ভাবে সেই কাজটা করা, কর্মযোগটা করা। কর্ম তাকে যোগ রূপে পরিণত করে করা। যোগের রূপে পরিণত করা মানে প্রথমত কর্তাপন ছেড়ে দেওয়া, যে আমি করছি আমি করছি, ঠিক আছে। তাই বলে আমাদের সংগঠনে আমরা কি করি, সবাই টিম বানিয়ে সবাই প্ল্যানিং করে, আমরা ডিসাইড করি, ডিসাইড করার পর সব লেগে যায়। এখন ওই ডিসাইড করার সময় পুরো প্রপোজালটাতে 100% আমার ইনভলভমেন্ট না থাকতে পারে, মেন্টাল আমার মধ্যে ঠিক মতো জমলো না ব্যাপারটা, তাতেও আমি করি। কারণ এটা আমি আমার দোকান চালাচ্ছি না, প্রত্যেক দোকান চালানোর মতো ব্যাপার নয়। হ্যাঁ, যা জিনিস চাইবো আমি ওটাই রাখবো। কালেকটিভলি করা হচ্ছে, কালেকটিভলি যেটা যা পরিকল্পনাতে রেডি হবে, অ্যাকসেপ্ট হবে, সেটাই করব। কাজ করার সময় পূর্ণরূপে লেগে যাওয়া, সেটা হচ্ছে নিষ্কাম কর্মের পরিণাম। আমি যা করি আমার ভালো লাগে বলে আমি করি না, সেটা কালেকটিভলি ডিসাইড হয়েছে, দেন ইট বিকামস এ যজ্ঞ। এই কর্মটা যোগ হয়ে যায় যখন আমি গ্রেটার গুড আমরা বলতে পারি। গ্রেটার গুড ইজ দ্য ইফেক্ট, গ্রেটার গুড ইজ দ্য ইফেক্ট। ইফেক্টটা নিয়ে যেও না, কারণ কর্মণ্যেবাধিকার আছে মা ফলেষু কদাচন। কথাটা হচ্ছে যে অ্যাটিটিউডটা কি কাজ করার, কিভাবে অ্যাটিটিউড। আমরা যখন কোনো কিছু প্ল্যান করি, সব সময় সব প্ল্যানে কি আমরা সবকিছু আমি যা সাজেস্ট করবো সবাই আমারটাকে মেনে নেবে, সেটা কি আমরা বলতে পারি যে আমরা একটা প্ল্যানিং করছি, সবাই এসেছে আমার সাথে হাতে হা মেলানো? সেটা তো হয় না। সবাই যা বলবে, সবার যেটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে রিয়েলাইজ করা যেতে পারে, সবাই যেটা কালেক্টিভলি ফিল করবে, সেটাই আমরা করব। আর এটাতে যদি আমার মত না থাকে, তাতেও আমি পুরোপুরি আমার কন্ট্রিবিউশনটা দেব, সেটাই কর্মযোগ হয়ে যায়। আমি এই কাজটা এই জন্য করি না কারণ এটা করতে আমার ভালো লাগে, আমি করি কারণ এটা করণীয়, করতে হবে। হ্যাঁ, এটা করতে হবে না, করতে হবে ওই শব্দটা ইম্পর্টেন্ট। করতে হবে মানে কম্পালশন, কোনো কম্পালশন নেই, এটা করণীয়। আমি অঙ্গীকার করেছি এই কাজটা, কোনো কম্পালশনে এসে আমি হ্যাঁ বলিনি। বিবেকানন্দ কেন্দ্রতে আমি যাব, কাজ করব। বিবেকানন্দ কেন্দ্র কি কজনে চিনে, কিন্তু ব্যাপারটা কজনে চিনে, যেটাকে অনেক বেশি চিনে, সেটাই সব ভালোভাবে জরুরি নয়। কিন্তু কথাটা হচ্ছে যে সাবজেক্ট অবজেক্টের ব্যাপারটা রয়েছে। স্বামীজি বলছেন আওয়ার ওয়ার্ক ইজ মোর সাবজেক্টিভ দ্যান অবজেক্টিভ। যে সমাজে কাজ করে সমাজের কি পরিবর্তন, যেটা সাধারণত প্রশ্ন আসে। আমি বলছি যারা কাজ করে তাদের কি পরিবর্তন। এখানে কাজটা হচ্ছে কি সাবজেক্টিভ, রেজাল্ট অবজেক্টিভ। কোনো সময় দেখা যাবে রেজাল্ট, কোনো সময় দেখা যাবে না, কিন্তু যারা করছে তাদের মধ্যে পরিবর্তনটা আসছে। কি মেকিংটা কি হবে, যে আমার মেকিং হলো না, আমি আপনাকে মেকিং করতে যাবো, সেটা তো কোনো তর্ক হলো না। কাজ করতে গিয়ে ইভলভ হওয়া বেসিক্যালি। হ্যাঁ, কাজ করতে করতে বিইং এন্ড বিকামিং, তুমি হতে হতে বানাতে যাও। ম্যান মেকিং করাটা এটা মানে ওইভাবে কাজ হয়, আমরা চিজেল করে পাথর থেকে মূর্তি বের করছি, যে আমার শরীরটা অপরাধ থাকছে না, না, তোমারটাও যাবে, ওটাও যাবে, সব দিকই হবে কাজটা। তাই বলে সবাই মিলে একসাথে কাজ করার খুব খুব বেশি দরকার। তো এর মধ্যে দিয়ে স্টুডেন্টসদের নিয়ে, স্বামীজির নিয়ে অনেক ক্যাম্প হয়, অনেক ছোট ছেলেমেয়েদের নিয়ে বা সংস্কার বর্গ, স্কুলে স্কুলে প্রোগ্রাম, কলেজে কলেজে প্রোগ্রাম, স্বামীজিকে যারা তারা যেন ডাইরেক্টলি পড়তে পারে সেটাকে ফেসিলিটেট করে দেওয়া। তাই তাদের নিয়ে ক্যাম্প করা, একদিনের ক্যাম্প হয়, 3 দিন, 5 দিন, 5 দিনের 7 দিন, 7 দিন থেকে 15 দিন, ইন্টারন্যাশনাল লেভেলে 15 দিনের ক্যাম্প। এগুলো সবগুলো স্টেজ হিসেবে আছে, কারণ এটা অর্গানাইজেশন। তো স্পেসিফিক্যালি যদি জানতে চাই কি কি অ্যাক্টিভিটিস যার মাধ্যমে
একজন যদি একটা বাচ্চা জুড়তে চায়, একটা ইউয়া আমাদের জুড়তে যেটা চায়। বাচ্চাদের জন্য যেটা প্রোগ্রাম সেটাকে আমরা সংস্কার বলবো, ঠিক আছে? এটা উইকলি একদিনের একটা প্রোগ্রাম, যেখানে তারা শারীরিকভাবে নিজেকে তৈরি করবে, সূর্য নমস্কার করবে, শারীরিকভাবে নিজেকে তৈরি করবে, একটু খেলাধুলা হবে, ক্রিকেট টাইপের খেলা হয়, ভলিবল টাইপের খেলা হয়, হ্যাঁ, শরীরটাকে এনগেজ করে ভালো মতো করে টাইপের খেলা হয়েছে। তারপরে একটু গীত গাওয়া হবে, ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য একটু ডিসকাশন চর্চা করা হয়। এগুলো হচ্ছে কি বেসিক কাজ, কিন্তু এটার ভেতরে ম্যান মেকিং একটা বড় ডাইমেনশন লুকিয়ে আছে। ওই ব্যাপারটা কি, এটা আপনি কোন স্কুল, নট ইভেন ম্যানেজমেন্ট স্কুলে তারা শেখাচ্ছে না, কারণ তারা ওটা পারসিভ করতে পারছে না। আপনি যতক্ষণ পর্যন্ত জলে ঝাঁপিয়ে না পড়েন, আপনার সাঁতার শেখার কোনো সম্ভাবনা নেই। আমাদের কি হচ্ছে, জেনারেল স্টাডি, জেনারেল সবকিছু, সাঁতারের উপর ট্রেনিং হচ্ছে, সেমিনার হচ্ছে, কিন্তু এই জলটা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? তো আমাদের এডুকেশন সিস্টেমই বলুন, সব জায়গাতে বলুন, সেটাই ক্রাইসিস দেখা যায়। ইঞ্জিনিয়ার হয়, সে দুনিয়াতে যাই কিছু হোক, সে ইঞ্জিনিয়ার সে নয়, সে নিজেও জানে। তো বিবেকানন্দ কেন সেই ব্যাপারটাকে কারেক্ট করে দিয়েছে যে ম্যান মেকিং হবে। আজকে যারা এই 14-15 বছরের ছেলেমেয়েরা যারা এই সংস্কার করতে আসছে, তাদেরকে একটা এরিয়া আইডেন্টিফাই করে, ওই এরিয়াতে যত ছেলেমেয়েরা আছে তাদেরকে তারা কন্ট্যাক্ট করে এই সংস্কার করতে নিয়ে আসবে। তাদেরকে বলা হচ্ছে গঠনমূলক, এক একটা লিডারশিপের রোলটা দেওয়া হচ্ছে উইথ অ্যাসিস্ট্যান্স। এইভাবে যখন যারা কাজ করে, আজকে আপনি জানেন যে কর্পোরেট ওয়ার্ল্ড আজকে পুরোটা কেমনটা বদলে গেছে, যে ইন ইউর সাইলোস, ইয়েস, মানে সেটাও আছে। আপনি ছোট বড় কোনো প্রোগ্রাম লিখবেন, আপনি আপনার সাইলোতে বসে থাকবেন। রিয়েল উইনার্স আর দ্য লিডার্স। তাদের কোনো স্পেসিফিক স্কিল হওয়ার দরকার নেই, তাদের স্কিলটা ম্যান পাওয়ার ম্যানেজমেন্টের স্কিল হচ্ছে কি কথা। আপনি শুনে থাকবেন একটা কোম্পানি আছে জ্যাক মা, আলিবাবার মালিক। উনি নিজে ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। উনি কি করে সবচেয়ে বড় ডিজিটাল রিটেল কোম্পানির মালিক হয়ে গেল? বিকজ হি নোজ হাউ টু ম্যানেজ স্মার্ট পিপল। He doesn't suffer from ego and he knows how to manage smart people. How do you do that? আমরা বাড়িতে যাই, ছেলেমেয়েরা সামনে এসে কথা বলে, সেটা দেখি অনেক বদলে গেছে, তারা বিজি তাদের মোবাইলে এসে। এখন তো মোবাইল এসছে, মোবাইল আসার আগেও ছেলেমেয়েরা সামনে এসে কথা বলতো ছিল না, কারণ তখন টিভি ছিল। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরা সবাই আমাদের অনুভব আমরা জানি, কারণ সোসাইটিতে সোশ্যাল এনগেজমেন্ট ছিল একটা রিক্রিয়েশনের একটা পার্ট, লাইফের একটা পার্ট। এখন আপনি একবার রুমে বসে টিভি দেখবেন, এখন আপনি মোবাইল দেখবেন, আপনার দিব্যি চলে যায় দিনটা। কিন্তু মানুষ ব্যক্তিত্বটা ডেভেলপমেন্ট হচ্ছে না। তো সংস্কার বলতে নিয়ে সেটাকে অ্যাড্রেস করা। সিমিলারলি ইউবা বলবো, কারণ এই বাচ্চাটা একটু বড় হয়ে ইউবা হচ্ছে, তাকে কলেজে যেতে হচ্ছে বলে সে যাচ্ছে, তাই বলে সেই 3-4 জন ছেলে বন্ধুদের ছেলেমেয়েদের সাথে তাদের দোস্তি এটার মধ্যেই সীমিত। এর গন্ডি থেকে যদি বাইরে গিয়ে কিছু করতে হয়, সে হারিয়ে যায়। এখন বাবা মা সময় দিতে পারছে না, তাই বলে খুব বেশি খুব বেশি ক্যারিং হচ্ছে যে বেবি ইউ ক্যান ডু এভরিথিং। আরে বেবি কিছু ট্রাই করছে না এখন। বেবি ইউ ক্যান ডু এভরিথিং, হাউ ক্যান শি ডু এনিথিং দ্যাট ইভেন শি ডাজন্ট ট্রাই? বাট দেন ওই বেবি ইউ ক্যান ডু এভরিথিং ভাবটা নিয়ে যখন সে বেরোচ্ছে, কাজ করতে গেছে, সে প্রত্যাখ্যান, মানে রিজেকশন। হি অর শি ইজ নট রেডি ফর রিজেকশন। তো এইগুলো অনেক ডিপ বিষয়, এগুলো আমাদের কাজ করে 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 শিখেছি আমরা। ইউথদের সাথে নিয়ে প্রোগ্রাম, এইভাবে যোগা নিয়ে প্রোগ্রাম। যোগ এগেইন আমাদের জন্য, আপনি আসন প্রাণায়াম মেডিটেশন এসব কিছু করবেন, বাট হোয়াট ইজ দ্য পারপাস? ওই যে সাইলেন্সে বসে থাকা মানুষটা, পিছনে থাকা মানুষটা, তাকে এনে দাও এই সমাজের সাথে জুড়ে দেওয়া মানুষটা। সে দেখুক তার দুঃখটাও শেয়ার হয়ে যাবে, তার খুশিটাও শেয়ার হয়ে যায়। সে ছোট মানুষ হয়ে জন্মেছিল, বিশাল মানুষের জন্য সে যেতে পারে এই সংসারে, আর 10টা জীবনকে ইনফ্লুয়েন্স করে, 10টা মানুষকে কাজের সাথে জুড়ে দিয়ে। সেটা সবগুলো কাজের এখানে যদি স্পেসিফিক্যালি যাই, আমরা তো এখন খুব শুনি জেন জি, জেন আলফা, এই যে ইউথ ক্যাটাগরি জেন জি, জেন আলফা, ওদেরকে যদি আমরা কিভাবে বিবেকানন্দ কেন্দ্রের অ্যাক্টিভিটিসে জুড়তে পারি, আর আমাদের অ্যাক্টিভিটিস কিভাবে ওদের জন্য রিলেভেন্ট? বাল সংস্কার বর্গ আছে, ইউবা বর্গ আছে, অনেকগুলো অ্যাক্টিভিটিস হয়, ইউথ ক্যাম্প হয়, যোগা ক্যাম্প হয়, কিন্তু আরো স্পেসিফিক্যালি যদি
এই ইউথ গ্রুপদেরকে টার্গেট করে যদি আমরা ওদের ভালোর জন্য, ওদেরকে বেরিয়ে আনার জন্য যদি করতে চাই, কি কি করা যেতে পারে বিবেকানন্দ কেন্দ্র? মানে এই যে ক্যাটাগরাইজেশন গুলো, এগুলো ওয়েস্টার্ন কনসেপ্ট, ঠিক আছে? আপনি বললেন বলে আমি আপনার শব্দটাকে নিচ্ছি। আদারওয়াইজ আমাদের জন্য জীবন, দিস ইজ এ পিস অফ লাইফ, দিস ইজ এ পিস অফ লাইফ, রাইট? একটা জীবন অভিব্যক্ত হচ্ছে এই শরীরটার মাধ্যম দিয়ে। ওটাকে আপনি জেনজি বলুন, জেন আলফা বলুন, জেন বুমার বলুন, জেন এক্স বলুন, যাই বলুন, নামকরণ করার জন্য বেসিক হিউম্যান নিডস, বেসিক হিউম্যান রিকোয়ারমেন্টস ইজ নট ডিফারেন্ট, ইট ইজ ইউনিভার্সাল, রাইট? সেটা যেভাবে যে রূপে আপনি ঈশ্বরকে পূজা করুন। তো বিবেকানন্দ কেন স্বামীজি যেটা চেয়েছিলেন, স্বামীজি বলছেন যে স্বামীজি যা বলেছেন সেটা কিছু ডিফারেন্ট বলেননি, যেটা উপনিষদে বলা আছে সেটাই স্বামীজি বলেছেন। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আপনি যদি উপনিষদ গিয়ে পড়াশোনা করেন তখন দেখবেন যারা স্বামীজি ওদের উত্তিষ্ঠিত প্রাপ্ত যারা নিবেদিত, এই যে উঠো জাগো, তো এই যে এগুলো সব উপনিষদের বাণী। স্বামীজি বলছেন উপনিষদের বাণী কি বাণী? উপনিষদ থেকে একটি মেসেজ বারবার বেরিয়ে আসছে, মা ভরি মা ভরি মা ভরি, ফিয়ারলেস ফিয়ারলেস ফিয়ারলেস। তুমি অনন্ত কোটি, তুমি অনন্ত শক্তিশালী, তুমি ভয় থেকে মুক্ত হও, ভয় থেকে মুক্ত হও। আমরা সবাই ভয়ে জর্জরিত, কারণ এক্সাম পাস করার ভয়, ফেলিয়ার ভয়, চাকরি পাওয়ার ভয়, চাকরি যাওয়ার ভয়, সবাই ভয়ে আছে। আমরা নিজেকে অভিব্যক্ত করতে পারছি না। এই যে অনন্ত কোটি উদ্দেশ্যে জাগ্রতা প্রাপ্ত করা, এই উদ্দেশ্যে জাগ্রত কে, কার জন্য স্বামীজি কাজ করে গেছেন? এই যে শক্তিটাকে জাগার কাজ স্বামীজি করলেন, এটা তো মানুষের বেসিক রিকোয়ারমেন্টস। এটার মধ্যে জেনজি জেন আলফা কেন? কিন্তু যারা জেন এক্স, ধরুন আমরা জেন এক্স যদি হই, কিংবা আমাদের উপরে যারা রয়েছে জেন বুমার জেনারেশন, যেটা তারা যদি হয়, আমরা আজকের জেন জি আলফাকে আমাদের দেওয়ার মতো আমরা নিজেকে তৈরি করেছি? যে না, ওই ছেলেটা যখন আমার সামনে আসে, সে দেখে যে আমি ফুল অফ বান্ডেল অফ জয় এন্ড বান্ডেল অফ এনার্জি, সেটাকে সে দেখতে পায়, ও সে দেখে আই এম বিকাম বান্ডেল অফ নেগেটিভিটি। প্রশ্ন আমাকে নিজেকে করতে হবে। আমরা তাদের জন্য কি করতে পারি? কিছু করবেন না, সেটা হয়তো কোনো সাথে ভালো হতে পারে, কারণ উই হ্যাভ অলরেডি বিকাম বান্ডেল অফ নেগেটিভিটি এন্ড বান্ডেল অফ সোল। কজন ইয়াং মানুষ আপনি দেখতে পাবেন, আপনার থেকে বড় মানুষ যারা এক্সুবারেন্স, ফুল অফ লাইফ, কজন দেখা যায়? তো আমরা বিবেকানন্দ কেন্দ্রের কাজ করতে করতে যদি এতটুকু পেট দিয়ে আমার মনে হয় যে আমার জীবন উদ্ধার হয়ে গেল, আমার কিছু দরকার নেই। ওই জীবনটা বাঁচতে পারলে আমরা নেক্সট জীবনে দেবো, কারণ এটা তো প্রপার্টি ইনহেরিটেন্স নয় যে কাগজে লিখে আমি উইল করে দিয়ে দিলাম। ওটা তো যারা যার সঙ্গে থাকে সেটা দেখে হয় অনুপ্রাণিত হয়, অথবা অন্যথা অনুপ্রাণিত হলে সেটাকে ফলো করে চলো। না যদি মানে ভুল জিনিসটাকে সে ফলো করা শুরু করে, ডিপ্রেশনে যাবে। কারণ চ্যালেঞ্জটা সমাজটা বদলে যাচ্ছে, এখন এআই জমানা, তো একদম মানে বড় ড্রাস্টিক চেঞ্জ আসতে চলেছে। যা প্রিপারেশন নিয়ে আপনার বাবা আপনাকে দান করেছে, সেই প্রিপারেশন নিয়ে হয়তো আপনি আপনার ছেলেকে প্রভাবিত করবেন না, কিংবা তাদের উত্তরসূরিকে করতে পারবেন। ইউ নিড এ ডিফারেন্ট কাইন্ড অফ প্রিপারেশন, বাট ওয়ান এসেনশিয়াল প্রিপারেশন ইজ সেলফ রিলায়েন্স, কনফিডেন্স আসতে হবে যে সিএস আই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। হ্যাঁ, সেটা আসতে হবে, নিজের উপরে বিশ্বাস, যেটা স্বামীজি বারবার বলেন। Yes, that is the only constant message of Swami Vivekananda. উদ্দেশ্যে জাগ্রত প্রাপ্ত করার নিবেদিত দেখো সিংহের the roar of a lion, sisters and brothers of America, সারা আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে সেই সময়, সেই ভারত থেকে গিয়ে অজানা অনাহূত এক সন্ন্যাসী। সেটাই আপনার বিষয়ে একটু জানতে চাইবো, পার্সোনাল কিভাবে বিবেকানন্দ কেন্দ্রের সাথে ডিসাইড করা কি জীবনবৃত্তি হয়ে আমি এখানে জীবনবৃত্তি হয়ে এখানে কাজ করব? হোয়াট মোটিভেটেড ইউ? স্বামীজি নো ডাউট, বাট এট দ্য সেম টাইম কোন সিগনিফিকেন্ট মাইলস্টোন বা সিগনিফিকেন্ট ঘটনা যেটা আপনাকে মোটিভেট করেছে, আর এখন অবধি আপনার বিবেকানন্দ কেন্দ্রের সাথে যা জার্নি হয়েছে, এটা নিয়েও যদি একটু আলোকপাত করেন। মানে বিবেকানন্দ কেন্দ্র জীবনমুখী এসব কিছু জেনে তো আর অ্যাসোসিয়েশন হয়নি। প্রথম যখন আমি গেছি, আমার জন্য মানে সব জায়গায় যেটা বলে আছে, এখন দেখলে অনেক কিছু দেখা যায়। নাও আই স্টার্টেড কানেক্টিং দ্য ডটস। যে ঋষি অরবিন্দ বলছেন না, there is not a single carve in life which is an accident,
there is no accidental curve in life, everything is a part of the design. তো আমার বিবেকানন্দ কেন্দ্রতে আসা সেটা কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হতে পারে না। প্রথমত মিউজিক নিয়ে এসেছিলাম, ওই কোনো একটা অর্গানাইজেশন ছিল, তারা অল ইন্ডিয়া কোরাস সং কম্পিটিশন, পেট্রিয়টিক কোরাস সং কম্পিটিশন করতো। তো আমি তবলা বাজাই, আমার দিদি গান গায়, তো আমরা তখন গড়তে ছিলাম। তো একটা ইয়াং গ্রুপ একসাথে আনা হলো যে তোমরা প্র্যাকটিস করো, গাও, তোমরা দিদি দিকে পারফর্ম করবে। তো আমরা দিল্লিতে গেলাম, তো আসাম থেকে গিয়ে হিন্দিতে আমরা অল ইন্ডিয়া ফার্স্ট হয়ে গেলাম, আর লোকাল যেটা ছিল রিজনাল সং সেটাতে আমরা সেকেন্ড। এই ছেলেমেয়েরা সবাই একসাথে আসা শুরু করলো। তখন বিকেআইসি বিল্ডিং আছে, যেটা বিবেকানন্দ কেন্দ্রের একটা বড় প্রজেক্ট প্রকল্প চলছে গুয়াহাটিতে, বিবেকানন্দ কেন্দ্র ইনস্টিটিউট অফ কালচার, এটা 7 স্টেটস, ডিফারেন্ট স্টেটস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, ওটাকে নিয়ে কালচারাল ডায়ালেক্টস কালচারটাকে নিয়ে রিসার্চ করে। তো ওইখানে যখন আমরা যাওয়া শুরু করলাম, সবাই কি বলেছে মিউজিক নিয়ে কানেক্টিং পয়েন্ট ছিল, এন্ড দেন উই মানে উইদাউট রিয়েলাইজিং দ্যাট উই হ্যাভ বিকাম পার্ট অফ বিবেকানন্দ কেন্দ্র, সেভাবে হয়েছে। তারপর পড়াশোনা করে আমি কিছুদিন চলে গেলাম বিদেশে। তো বিদেশে যখন যাই, এখানে মায়েরা তো নিশ্চয়ই জানবেন যে ছেলেদের মানে বাংলা থেকে গেলে ওই কেসি পালেরই রসগোল্লা পালে, তো ওই রসগোল্লার ডাবাটাও তো দিয়ে দিতে হয়, ভেরি ইম্পর্টেন্ট। তো আমার মধ্যে যেতে পারিনি, আমি নিয়ে গেছি রামকৃষ্ণ শ্রীরাম স্বামী বিবেকানন্দ কমপ্লিট ওয়ার্কস, আমাদের একজন সকল মহারাজ ছিলেন, আছেন উনি এখনো। ওই মহারাজ আমাকে বললেন তুমি 12টা কেন নিয়ে যাবে, তখন 9টা ছিল, তুমি এই 6টা নিয়ে যাও। তো আমাকে এতগুলো স্পেস স্যাক্রিফাইস করতে হবে যে আমি অন্য কিছু নেওয়া যাবে না একটা। তো ওখানে কাজ তো খুব ভালো চলছে, মানে খুব মজাতে আছি, যা চাই তার থেকে অনেক বেশি করছে। কিন্তু আমি বাড়িতে এসে আমার যেটা মানে স্ট্যাটাস ছিল, তাই বলে আমাকে ডুপ্লেক্স একটা ঘর দেওয়া আছে, ওই ডুপ্লেক্সে 3টে বেডরুম, এই ধরনের ডুপ্লেক্সে অন্য কেউ অ্যালট করা হয়, কিন্তু ওখানে যারা ফোর্স ব্যাচেলর বললাম যে যাদের স্ট্যাটাস মেরিটাল স্ট্যাটাস ইজ দে আর মেরিড, আমার মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল, কিন্তু আমার বিকজ অফ মাই পজিশন আই গট এ ফার্নিশড এন্ড স্টাফড হাউস, আর তারা ওই ধরনেরই ঘর, কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা একটা রুমে তাদের থাকতে হয়। তো 3জন থাকে একটা ডুপ্লেক্সে, আমি এখানে একা থাকি। তো এভাবে তারাই কবজা করে ফেলেছে এই ঘরটা, কারণ আমার তো একটা রুমই দরকার, আর আমি আমার রুমে থাকতাম, আমার বিছানার পাশে বই, তো আমি কাজ করতাম, এসে বই পড়তাম। এই পড়তে পড়তে সারা দৌড় হয়ে গেল, যে মনে হচ্ছে যে স্বামীজি হবে তোমার কর্পোরেট লাইফ, বাট লুকিং টু দ্যাট স্টিল এনজয় কর্পোরেট লাইফ, দেয়ার ইজ নো ডাউট, but still there is a calling for money. It is more meaningful, that is more enjoyable, that's for sure. This is much more meaningful, purposeful, এটা করে অনেক স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তো ওইগুলি করতে করতে শুরু, তারপর এসে জীবনগতি ধরে নামকরণ সমস্ত কিছু। তো বিবেকানন্দ কেন্দ্রে আপনাকে জয়েন করতে হলে আপনি 2 বছর এসে আপনি যেখানে ভালো আপনার মনে হয় কাজ করবেন সেখানে কাজ করুন আপনি। তারপর আপনাকে একটা ট্রেনিং দেওয়া হয়, মোটামুটি 5 মাস 4 মাস 5 মাসের ট্রেনিংটা কন্ডাক্ট পাইতে হয়, সেটা খুব ভালো, মানে খুব ভালো করে পড়াশোনা হয়, যোগা মেডিটেশন সময় মতো সব খাওয়া দাওয়া সবকিছু খুব আনন্দের কাটে। তারপর আপনাকে আবার 3 বছরের জন্য ফিল্ড ট্রেনিং দেওয়া হয়, আপনার কোথাও পোস্টিং দেওয়া হয়, দিস ইজ পোস্টিং বাই কন্যাকুমারী। তারপর আপনার একটা দীক্ষা হলো, বৈদিক পরম্পরাতে আগুনকে সামনে রেখে 7 দিনের যজ্ঞ হয়, দীক্ষা হয়, তখন আমরা মন্ত্র দীক্ষা হয়ে যায়, তারপর আপনি জীবনগতি হয়। মানে এই পার্টগুলো হয়ে গেছে আমি জীবন। তো এখন খুব খুব একটা মিনিংফুল লাইফ, যেমন মানুষরা আমাদের সাথে মানুষ ভট্টাচার্য ছিলেন, উনি ডিসকাস করলেন কিভাবে একটা সাধারণ, বলতে গেলে সাধারণ, কিন্তু একটা খুব প্রোগ্রেসিভ একটা লাইফ ছিল, কর্পোরেট লাইফ ছিল, খুব সুন্দর একটা জীবন ছিল। বাট এট দ্য সেম টাইম আমরা সবাই চাই আমাদের জীবনে একটা মিনিং থাকুক। আমরা সবাই তো কাজ করছি, সবাই নিজের প্রফেশনাল লাইফে চ্যালেঞ্জেস, কম্পিটিশন সবকিছু করে এগোনোর একটা চেষ্টা। তারপরে আমরা দেখি যখন পৌঁছে যাই, তখনই গিয়ে ওই ক্রাইসিসটা কোথাও না কোথাও শুরু হয়, কি সত্যি কি আমার লাইফ কোনো মিনিংফুল? কেননা কি করলাম, কি দিয়ে গেলাম, কাউকে জবাব দেওয়ার নেই, সমাজকে না, আমার ফ্যামিলিকে না, প্যারেন্টসকে না, কিন্তু নিজেকে আমি জবাব দিই
জিজ্ঞেস করি, এই প্রশ্নগুলো উঠে আমাদের মধ্যে, কি সত্যিকারের কি আমি একটা মিনিংফুল লাইফ লিড করছি বা লিড করে নিয়েছি, তখন এই কলটা আসছে কোথাও থেকে। আর যেমন আমরা এই ডিসকাশনের সময়, ইন্টারভিউ বা আমাদের এই যে কথোপকথনের সময় মানুষরা যেমন বললেন কি বিবেকানন্দ কেন্দ্রের প্রত্যেকটা সেন্টারের দরজা সারাক্ষণ খোলা থাকে। তো আমরা যদি চাই, আমাদের ভেতরেও যদি স্বামীজির ওই কলটা আসে, আমরা বিবেকানন্দ কেন্দ্র ঘুরে যেতেই পারি, দেখে যেতেই পারি, অ্যাক্টিভিটিস গুলোকে বোঝার চেষ্টাই করতে পারি, অ্যাক্টিভিটিস গুলোর সাথে জুড়তেই পারি। আর তারপরে যদি আমরা মিনিং কিছু খুঁজে পেতে পারি, ওইটা আমরা যে কোনো প্রফেশনে থাকতে হবে। এটা জরুরি না কি বিবেকানন্দ কেন্দ্র এলে জীবনব্রতী হতে হবে, কিন্তু আমরা যেই প্রফেশনে থাকি একটা ভালো মানুষ হয়ে আমাদের উদয় হওয়া উচিত। যেমন স্পিরিচুয়ালিটি ইজ নট লিমিটেড টু গেরুয়া বস্ত্র বা একটা অন্যরকম লাইফ লিভ করা। স্পিরিচুয়ালিটি মিনস ইভলভ। আমরা আমরা কিভাবে নিজেকে ইভলভ করছি, আমরা একটা সাধারণ মানুষ থেকে মহামানবের জার্নি, যেটা স্বামীজি বলেন, তেমন খুঁজে নিতে পারি। অসংখ্য ধন্যবাদ মানুষদা, থ্যাংক ইউ।